1, 2, 3, come on! আমি এর আগে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের 3টি এপিসোড করেছি, কিন্তু এই এপিসোডে আমি এই বাংলা প্যাসেজটা ট্রান্সলেশন করেছি প্রতিটা বাক্য ধরে ধরে বিভিন্নভাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। এবার বাংলা প্যারাগ্রাফটা দেখা যাক। দাদা স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। দাদাদের মাস্টারটি বড় ভালো মানুষ ছিলেন। আমি মনে করিতাম স্কুলের সকল মাস্টাররাই বোধহয় এইরূপ। বাড়িতে 3 বৎসর ধরিয়া কয়েকখানি বই শেষ করিলাম, তারপর আমাকেও স্কুলে পাঠাইয়া দিল। কয়েক বৎসর বেশ কাটিল, কিন্তু মাস্টারকেও আর তত ভালো লাগে না। কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব এই চিন্তা অনবরত মনে হইত। তখন 3য় শ্রেণীতে পড়ি। ইংরাজি কয়েকখানা বই পড়িয়াছিলাম, তাহার একখানার মধ্যে একজন সাহেবের কথা লেখা ছিল। তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গিয়াছিলেন, সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া শেষে বহু টাকা করিয়াছিলেন। সাহেব যে বয়সে বাড়ি ছাড়িয়াছিলেন মিলাইয়া দেখিলাম আমারও এখন সেই বয়স। হিন্টস নাম্বার 1, finished a few books at home in 3 years. Number 2, passed by quite well. Number 3, my liking for the teacher fell off. Number 4, had gone abroad. Number 5, made a lot of money. প্যারাগ্রাফের প্রথম বাক্য, দাদা স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। এর ইংরাজিটা হলো মাই এল্ডার ব্রাদার সামটাইমস ইউজ টু অর উড টেক মি উইথ হিম অ্যাট স্কুল। এখানে দাদা বলতে এই গল্পটার মধ্যে বা প্যারাগ্রাফটার মধ্যে রবীন্দ্রনাথের দাদার কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ সেইটা লিখেছেন। ইউজ টু অতীতকালে কোনো কাজ প্রায় হতো এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার উড অতীতকালে কোনো কাজ মাঝে মাঝে হতো এইরকম ক্ষেত্রে ব্যবহার হয়। তাই উড বা ইউজ টু যে কোনো একটা দিলেই চলবে। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। বাক্যটা একটু অন্যরকমভাবে লিখলে কীরকম হবে দেখো। হোয়াইল গোয়িং টু স্কুল মাই এল্ডার ব্রাদার ইউজ টু অর উড টেক মি উইথ হিম অ্যাট টাইমস। অ্যাট টাইমস মানেও মাঝে মাঝে। পরের বাক্য, দাদাদের মাস্টারটি বড় ভালো মানুষ ছিলেন। এর ইংরেজিটা হলো দেয়ার টিচার ওয়াজ এ ভেরি গুড ম্যান। দেয়ার বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা এবং তার ক্লাসমেটদের কথা বলা হয়েছে, ওই জন্য দেয়ার বসেছে। এই বাক্যটা সৌন্দর্য বৃদ্ধির জন্য লিখলে কীরকম হবে দেখো। দেয়ার টিচার ওয়াজ অ্যান এক্সিডিং গুড নেচার ম্যান। এখানে এক্সিডিং মানে অত্যন্ত, গুড মানে ভালো, নেচার মানে প্রকৃতির। তাহলে কী হলো, দেয়ার টিচার ওয়াজ অ্যান এক্সিডিং গুড নেচার ম্যান। তাদের টিচার ওয়াজ ছিল একজন অত্যন্ত ভালো প্রকৃতির মানুষ। এই বাক্যটাকে আরেকটু অন্যরকমভাবে লিখলে, মাই ব্রাদার্স, এসের পরে অ্যাপোস্ট্রফ, প্লুরালের পরে অ্যাপোস্ট্রফটা হয়, ওই জন্য। টিচার ওয়াজ এ ভেরি নাইস ইন্ডিভিজুয়াল। নাইস মানে এখানে চমৎকার, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি। পরের বাক্য, আমি মনে করিতাম স্কুলের সকল মাস্টাররাই বোধহয় এইরূপ। এর ইংরাজিটা হবে আই থট দ্যাট অল টিচার্স অ্যাট স্কুল ওয়্যার লাইক হিম। একটু অন্যভাবে, আই থট all school teachers to be of the same type। আর একটু অন্যভাবে, I had an idea that all school teachers in general were of that kind। তাহলে দেখছো ধীরে ধীরে বাক্যের স্ট্যান্ডার্ডটা কীভাবে বাড়ছে। ভালো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে গেলে বাক্যের গুণগত মান বা লেখার গুণগত মানও বাড়াতে হবে। পরের বাক্য, বাড়িতে 3 বৎসর ধরিয়া কয়েকখানি বই
শেষ করিলাম। এর ইংরাজি, আই ফিনিশড এ ফিউ বুকস অ্যাট হোম ইন 3 years। এ ফিউ বুকস অল্প সংখ্যক বই। বাক্যটাকে অন্যভাবে, ইন দ্য কোর্স অফ 3 years আই ফিনিশড এ নাম্বার অফ বুকস অ্যাট হোম। ইন দ্য কোর্স অফ 3 years বাড়িতে 3 বছর ধরিয়া। এ নাম্বার অফ বুকস কিছু সংখ্যক বই, অল্প কিছু সংখ্যক বই। অ্যাট হোম মানে বাড়িতে। তারপরে একটু অন্যরকমভাবে, ইন কোর্স অফ মাই স্টে অ্যাট হোম ফর 3 years আই ফিনিশড রিডিং অর রেড সাম বুকস। ইন কোর্স অফ মাই স্টে অ্যাট হোম 3 বছর ধরে আমি বাড়িতে থেকে, এটার মানে দাঁড়াবে আই ফিনিশ রিডিং। এই রিডিংটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল। এটা না দিয়ে আই ফিনিশ রিডিংয়ের পরিবর্তে রেড পাস্ট টেন্সও দেওয়া যেতে পারে, সাম বুকস। পরের বাক্য, তারপর আমাকেও স্কুলে পাঠাইয়া দিল। ইংরেজিটা হবে, আফটার দ্যাট আই ওয়াজ অলসো সেন্ট টু স্কুল। একটু অন্যরকম করলে, আই ওয়াজ অলসো সেন্ট টু স্কুল দেয়ার আফটার। আর একটু অন্যরকম হলে, দেন আই টু ওয়াজ সেন্ট টু স্কুল। পরের বাক্য, কয়েক বছর বেশ কাটিল কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে না। এর ইংরেজিটা হবে, দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স পাস্ট প্লেজেন্টলি ফর মি বাট আই কেম টু ফিল বোর্ড অ্যাবাউট মাই টিচার্স। প্রথম কয়েক বছর আমার জন্য আরামদায়কভাবে অতিবাহিত হলো। এইভাবে সেন্টেন্সটাকে ফর্ম করা হয়েছে, দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স পাস্ট প্লেজেন্টলি ফর মি বাট কিন্তু আই কেম টু ফিল বোর্ড মানে আমার ওই একঘেয়েমি, মানে ওই টিচারকে বা মাস্টারকে দেখতে দেখতে বা তার কথা শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি। তাই বাক্যটা এইভাবে ফর্ম হয়েছে, আই কেম টু ফিল বোর অ্যাবাউট মাই টিচার্স। একটু অন্যভাবে, দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স ওয়েন্ট অফ ভেরি ওয়েল। ওয়েন্ট অফ মানে অতিবাহিত হওয়া। বাট I no longer cared so much for the teachers। কিন্তু I no longer মানে হচ্ছে আর নয়, কেয়ার মানে যত্ন নেওয়া, মানে টিচারকে বা মাস্টারকে সেইভাবে বা সেই চোখে আর দেখতে পাচ্ছি না, মানে সেইভাবে যত্ন নিতে পাচ্ছি না। আর একটু অন্যভাবে করলে, দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স passed off very well but I ceased to have the same old liking for the teachers। ceased মানে ক্ষান্ত হওয়া বা বিরত হওয়া। the first few years passed off very well, ঠিক আছে, but I ceased আমি ক্ষান্ত হলাম বা বিরত হলাম সেই একই পুরনো মাস্টারদের থেকে, to have the same old liking for the teachers। এবার আরেকটু অন্যভাবে দেখা যাক, years went pretty well but only my liking for the teachers declined। মানে years went pretty well বছরগুলো অতিবাহিত হলো খুব সুন্দরভাবে, কিন্তু only my liking কেবলমাত্র আমার যে পছন্দ ফর দ্য টিচার্স টিচারদের যে পছন্দ সেটা ডিক্লাইন মানে ক্ষয় পেল বা কমে গেল। এইভাবে বাক্যগুলোকে ফর্ম করে বাক্যের গুণগত মান বাড়ানো যেতে পারে। বাংলা বাক্যটাকে বিভিন্নভাবে চিন্তা করতে হবে এবং সেইভাবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। পরের বাক্য, কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব এই চিন্তা অনবরত মনে হইত।
ইংরেজিটা, দ্য থট দ্যাট কেম টু মাই মাইন্ড সো অফেন ওয়াজ হোয়েন আই শুড বি ওল্ড এনাফ টু লিভ স্কুল। দ্য থট দ্যাট কেম টু মাই মাইন্ড সো অফেন ওয়াজ, চিন্তাটা যেটা আমার মনে সবসময় হতো, সবসময় হতো, সো অফেন ওয়াজ হোয়েন আই শুড বি ওল্ড এনাফ, কখন আমি পরিণত বয়সের হব, টু লিভ স্কুল, স্কুলটা ছাড়তে। বাক্যটাকে একটু অন্যভাবে বললে, হোয়েন আই শুড বি গ্রোন আপ টু লিভ স্কুল, দ্য থট কনস্ট্যান্টলি রিভলভড ইন মাই মাইন্ড। কবে আমি বড় হব স্কুলটা ছাড়তে, দ্য থট চিন্তাটা কনস্ট্যান্টলি সব সময় রিভলভ আমার মাথার, ইন মাই মাইন্ড আমার মাথার মধ্যে চক্কর দিত। এইভাবেও লেখা যেতে পারে। পরের বাক্য, তখন তৃতীয় শ্রেণীতে পড়ি, এর ইংরেজিটা হবে দেন আই রেড ইন ক্লাস 3। একটু অন্যভাবে, আই ওয়াজ দেন ইন দ্য 3rd ক্লাস। পরের বাক্য, ইংরাজি যে কয়েকখানা বই পড়েছিলাম তাহার একখানার মধ্যে একজন সাহেবের কথা লেখা ছিল, এর ইংরেজিটা, ইন ওয়ান অফ দ্য ফিউ ইংলিশ বুকস আই হ্যাড রিড দেয়ার ওয়াজ দ্য স্টোরি অফ এ ইউরোপিয়ান জেন্টলম্যান। ইন ওয়ান অফ দ্য ফিউ ইংলিশ বুকস, মানে দ্য ফিউ এর অর্থ হলো অল্প সংখ্যক পড়েছিলেন, যতটুকু পড়েছেন সব কটাই, মানে ইংলিশ যে অল্প কয়েকটা বই ছিল তা সবগুলোই পড়ে ফেলেছিলেন। এ বাক্যটাকে একটু অন্যভাবে বললে করা যায়, আই ওয়েন্ট থ্রু এ ফিউ বুকস ইন ইংলিশ, ইন ওয়ান অফ দ্য বুকস কন্টেন দ্য টেল অফ এ ইউরোপিয়ান। অল্প সংখ্যক ইংরাজি বইয়ের মধ্য দিয়ে গিয়েছিলেন, এই লেখাটাকে দেখো, ওয়েন্ট থ্রু, বইয়ের মধ্য দিয়ে গিয়েছিলেন মানে বইয়ের মধ্য দিয়ে যাওয়া যায় না, পড়েছিলেন, ইংলিশ বইয়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন মানে পড়েছিলেন। ইন ওয়ান অফ দ্য বুকস, ওই একটা কয়েকটা বইয়ের মধ্যে একটা বইতে, কন্টেন্ট মানে হচ্ছে ছিল বা ধারণ করা, এর মানে দ্য টেল অফ এ ইউরোপিয়ান, একজন ইউরোপিয়ানের গল্প ছিল। পরের বাক্য, তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গিয়াছিলেন, এর ইংরেজিটা, হি হ্যাড লেফট হোম অ্যান্ড গন টু ফরেন কান্ট্রিজ। একটু অন্যভাবে করলে, হি লেফট হোম ফর অ্যাব্রড, সে বাড়ি ছাড়িয়াছিলেন বিদেশের জন্য বা বিদেশ যাত্রার জন্য। পরের বাক্য, সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া শেষে বহু টাকা করিয়াছিলেন, এর ইংরেজিটা, আফটার সাফারিং এ গুড ডিল অফ ট্রাভেল হি হ্যাড অ্যাট লাস্ট আর্ন মাচ মানি। আফটার সাফারিং এ গুড ডিল অফ ট্রাভেল, অনেক কষ্ট ভোগ করিয়া, শেষে বহু টাকা করিয়েছিলেন, এই শেষে হি হ্যাড আর্ন, এটা দিলেও হতো, তার মাঝখানে পেট চিরে অ্যাট লাস্টটা বসানো হয়েছে বাক্যের সৌন্দর্যের জন্য। হি হ্যাড আর্ন মাচ মানি অ্যাট লাস্ট, এটা দিলেও হতো। বাক্যটা একটু অন্যভাবে দেখা যাক, আলটিমেটলি হি অ্যামাসড ইমেন্স ফরচুন আফটার পাসিং থ্রু মাচ এক্সারশন। আলটিমেটলি শেষে, হি অ্যামাসড মানে রাশিকৃত বা স্তূপাকৃত করেছিলেন, ইমেন্স ফরচুন, ইমেন্স মানে অনেক সৌভাগ্য, এখানে সৌভাগ্য নয়, এখানে অনেক টাকা, যার টাকা পয়সা থাকবে তারই সৌভাগ্য হবে, সেই জন্য ফরচুনটা ব্যবহার হয়েছে। আফটার পাসিং থ্রু মাচ এক্সারশন মানে দৈহিক ও মানসিক প্রচেষ্টার মাধ্যমে তিনি অনেক টাকা করিয়াছিলেন। পরের বাক্য, সাহেব যে বয়সে বাড়ি ছাড়িয়াছিলেন মিলাইয়া দেখিলাম আমারও এখন সেই বয়স, এর ইংরাজি, আই ক্যালকুলেট অ্যান্ড ফাউন্ড দ্যাট আই ওয়াজ জাস্ট দ্যাট এজ
at which the Englishman had left home. আমি মেলালাম এবং দেখলাম আমি ছিলাম সেই বয়সের, আই ওয়াজ জাস্ট দ্যাট এজ, অ্যাট হুইচ মানে যখন, হোয়েন ব্যবহার করা যেতে পারতো, কিন্তু অ্যাট হুইচ হচ্ছে মোর স্পেসিফিক, মানে ইংলিশম্যান যে বয়সে বাড়ি ছাড়িয়েছিল মিলাইয়া দেখলাম আমারও এখন সেই বয়স, এই জন্য অ্যাট হুইচ ব্যবহার করা হয়েছে। আবার একটু অন্যভাবে দেখা যাক, আই ফাউন্ড অন কম্পেয়ারিং ডেট দ্যাট the age at which this gentleman had left home was exactly the same as mine. আমি ডেটের তারিখের তুলনা করে দেখলাম যে সে এজ ছিল যেটা, সেটা ঠিক ইংলিশ জেন্টলম্যান যখন ছেড়েছিল তখন আমার বয়সটা ঠিক ওরকমই ছিল। আবার একটু অন্যভাবে, I found on calculation that the age at which the European gentleman had left his country was just the same as mine. এরকমভাবে লেখা যায়। তাহলে বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে দুমড়ে মুচড়ে সব রকমভাবেই লেখা যেতে পারে। যত ভালো লেখা হবে স্ট্যান্ডার্ড তত বাড়বে, ট্রান্সলেশন স্ট্যান্ডার্ড আরও বেশি হবে। 1, 2, 3, come on!